নিটল টাটা নিবেদিত ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শোভন আরেফ। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে আমাদের সাথে অনলাইনের মাধ্যমে যুক্ত হচ্ছেন দৈনিক দিনকালে ভারপ্রাপ্ত সম্পাদক ডক্টর রেজওয়ান সিদ্দিকী, আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ডক্টর শফিউল আলম ভূঁইয়া এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের বরিশাল শাখার সদস্য সচিব ডাক্তার মনীষা চক্রবর্তী আছেন আমাদের সাথে। আলোচনায় আজকে আমরা যেটি বেশি প্রাধান্য দিতে চাই সেটি কোভিড নিয়ন্ত্রণে সরকারের বিভিন্ন কর্মকাণ্ড এবং সেটির কি প্রভাব পড়ে সেটি নিয়ে আমরা জানতে চাই। ডক্টর রেজওয়ান সিদ্দিকী, শুরুতে আপনার কাছে আসি যে আসলে সরকার যে পদক্ষেপগুলো নিয়েছে, যে 18 দফা প্রজ্ঞাপনের মাধ্যমে জারি করা হয়েছে, আজকে থেকে সেটি আসলে কার্যকর হতে শুরু করছে, সেটি কতখানি ফলপ্রসূ হতে পারে এবং বাস্তবসম্মত কতখানি, এবং একই সাথে চ্যালেঞ্জটা আপনি কি কি দেখছেন? প্রথম কথা হলো যে আজকে আপনাদের রিপোর্টে দেখলাম যে বাস, যে গণপরিবহন, সে গণপরিবহনে অর্ধেক যাত্রী নেবার কথা। আমরা বাসগুলো দেখলাম যে পুরো করাই আছে, বাসগুলো কিছু করার নেই। এবং আগে যেমন আগের বার যখন লকডাউন দেওয়া হয়েছিল বা অন্যভাবে নিয়ন্ত্রণ করা হয়েছিল, তখন কিন্তু ছিল যে এত কিছু ওপেন ছিল না, কারণ বন্ধ ছিল, অন্যান্য শপিং প্লেস বন্ধ ছিল, পর্যটন কেন্দ্রগুলো বন্ধ ছিল, ফলে হচ্ছে গেল গণপরিবহনের চাপটা কম ছিল। এখন সব অফিস ফুল সুইং চলছে, অফিস আদালত সব চলছে, অর্থাৎ যাত্রীর যে চাপ তার সমানই রয়েছে, অথচ আপনি যাত্রী পরিবহনটা অর্ধেক করে দিয়েছেন। ফলে যা হবার তাই হয়েছে, এটা কেউ মানছে না এবং এটা মানা সম্ভব না। আমি যদি মানতে যাই তাহলে আমার অফিস আদালত অচল হয়ে যাবে, মানে আমি অফিস আদালত করতে পারবো না, সেটা তো কেউ মেনে নেবে না। তো ফলে হয়েছে যে এখন ওই যে একজন ড্রাইভার বললেন যে ট্রাফিক পুলিশরা জোর করে দরজা খুলে গাড়ির ভিতরে লোক ঢুকিয়ে দিয়েছে, সেখানে তার কিছু করার নেই। তো এরকম পরিস্থিতি হওয়াই খুব স্বাভাবিক। সেই জন্য একটা অফিস আদালতটাও নিয়ন্ত্রণ করা দরকার। যেমন ধরেন এখন ব্যবস্থা নেওয়া হয়েছে যে পার্বত্য চট্টগ্রামে বা কোনো পর্যটন কেন্দ্রগুলো বন্ধ থাকে, সেটা একটা ব্যবস্থা। তার জন্য সেখানে মানুষের ভিড় কমবে, তার ফলে করোনার প্রভাব নাও হতে পারে, খানিকটা দূর হতে পারে। কিন্তু এখন যেটা শহরের যেটা অবস্থা, আপনি যদি জনচলাচল অর্ধেকে নামিয়ে না আনেন, অফিসগামী মানুষের সংখ্যা অর্ধেকে না নামিয়ে আনেন, তাহলে বাসে ডক্টর রেজওয়ান সিদ্দিকীর কথা আমরা শুনতে পাচ্ছি না কোনো কারিগরি ত্রুটির কারণে। নিশ্চয়ই ফিরে আসবো তার কাছে। আমি ডাক্তার মনীষা চক্রবর্তীর কাছে একই বিষয় নিয়ে যেতে চাই। বিশেষ করে কাল থেকে নৌযানেও ভাড়া বাড়বে, অর্ধেক সংখ্যক মানুষ গণপরিবহন ব্যবহার করতে হবে এবং ভাড়াও দিতে হবে আগের চাইতে বেশি। এটি আসলে জনজীবনে কী ধরনের প্রভাব পড়বে বলে আপনি মনে করেন? একই সাথে যে ধরনের ব্যবস্থাগুলো নেওয়া হচ্ছে, আমরা ঢাকার প্রসঙ্গ বেশি দেখতে পাই গণমাধ্যমে, বরিশাল কিংবা অন্যান্য জায়গায় সরকারের সেই পদক্ষেপ কতখানি কার্যকর হচ্ছে সেটিও জেনে নিতে চাই আপনার কাছে। ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য। প্রথমত আসলে যে কোনো পদক্ষেপ সম্পর্কে যখন আমরা একটু মন্তব্য করতে যাব, তখন আসলে আমাদের সেটা সম্পর্কে যদি কোনো অতীত অভিজ্ঞতা থাকে, তাহলে সেই অভিজ্ঞতাটাকে অবশ্যই একটু ঝালিয়ে নেওয়া দরকার। এর আগে যখন আমরা দেখেছি যে এইভাবে গণপরিবহনে, সেটা আপনি বাসে বলেন বা নৌপথে বলেন, যখন সেখানে এভাবে অর্ধেক যাত্রী পরিবহনের প্রসঙ্গটি আসলো, তো প্রথমেই হচ্ছে যে প্রসঙ্গটি কার্যকর হয় সেটি হচ্ছে অর্ধেক যাত্রী নেওয়ার বিষয়টি কার্যকর না হলেও এখানে কিন্তু ভাড়া বাড়ানোর যে বিষয়টি সেটি কিন্তু একেবারে খুব ভালোভাবে কার্যকর হয়। এবং এই যে ভাড়া বাড়ানোর যে ঘোষণাটি আমরা দেখলাম যে সরকারি ভাবেও দেয়া হচ্ছে, অথচ দেখেন যে এই ভাড়া বাড়ানোর বিষয়ে এই 60% ভাড়া বৃদ্ধি হবে, এই বিষয়ে কি কোনো হিসাব করা হয়েছে যে আসলে 50% যাত্রী কমালে এখানে লঞ্চ চালাতে যে খরচ হয় বা বাস চালাতে যে খরচ হয়, আসলে সেই খরচটা উঠে আসে কিনা? মানে আমরা কি তাকে ক্ষতির মধ্যে যেটা ফেলছি সেটা আসলে কতটুকু ক্ষতির মধ্যে ফেলছি? তার কি শুধু প্রফিট কমছে নাকি তার কস্ট উঠছে না? তো এই ধরনের কোনো হিসাব কিন্তু আসলে সরকারের দিক থেকে করা হয় না। তারা একটা গড়হা দেখেন কথা বলে দিল যে 60% ভাড়া এখানে বৃদ্ধি করা হবে, অর্থাৎ এই যে বাড়তি বোঝাটা, এই বোঝাটা তো চাপলো জনগণের উপরে। তাহলে জনগণ একদিকে তারা পরিবহন বাড়ানো হলো না,
যেখানে জনগণকে অ্যাকোমোডেট করা হবে, কিন্তু ভাড়া বাড়ানো হলো যে ভাড়াটা জনগণের পকেট থেকে দিতে হবে। এবং সেখানে দেখেন যে শুধুমাত্র যাত্রী কমিয়ে কি আসলে স্বাস্থ্যবিধি মানা সম্ভব? এখানে এই বাসগুলি যখন ছাড়ছে একটা স্টপ থেকে, তখন কি সেখানে ডিসইনফেক্ট করা হচ্ছে? যাত্রী নামার পরে কি সেই দরজাগুলিকে, যে হ্যান্ডেলগুলি তারা ধরছেন, সেটাকে ডিসইনফেক্ট করা হচ্ছে? এরকম কোনো স্বাস্থ্যবিধি কিন্তু আসলে মানা হচ্ছে না। এবং আরেকটা বিষয় দেখেন যে বলা হচ্ছে যে 50% মানুষ এখানে যে কোনো প্রতিষ্ঠান 50% জনবল দিয়ে চালাতে হবে। এটা কিন্তু খুবই একটা অস্পষ্ট, অনির্দিষ্ট, এবং এই কথাটার আসলে কোনো সুনির্দিষ্ট স্পেসিফিকেশন নাই। অর্থাৎ 50% কি ছাঁটাই করে দেওয়ার কথা বলছে সরকার? তাহলে সেই বাকি 50% শ্রমিকরা কোথায় যাবে? তাদেরকে কি ছাঁটাই করে দেওয়া হবে, নাকি এখানে শিফট সিস্টেম হবে? এবং আমরা দেখলাম যে গার্মেন্টস গুলি থেকে বলা হয়েছে যে তারা শ্রমিক কমাতে পারবেন না। শিফটিং সিস্টেমের একটি বিষয় ডাক্তার মনীষা চক্রবর্তী, আমি একটু যোগ করতে চাই। শিফটিং সিস্টেমের একটি বিষয় কিন্তু আজকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেছেন, অন্তত সরকারি কর্মকর্তারা কিভাবে কাজ করবেন সেই বিষয়ে এক ধরনের নির্দেশনা তিনি দিয়েছেন। হয়তো সেটি সব জায়গায় মেনে চলবার এক ধরনের নির্দেশ থাকবে। সরকারি প্রতিষ্ঠানে তো তাদের বেতন কমবে না। তারা যদি শিফটিং সিস্টেমেও কাজ করেন, তারা হয়তো স্বাস্থ্যবিধি মেনে একেবারে আইডিয়ালি তারা কাজটা করতে পারবেন। কিন্তু একটা বেসরকারি প্রতিষ্ঠানে যদি অর্ধেক জনবল দিয়ে কাজ করায়, তারা তো পুরো বেতন কখনোই দেবে না। অর্থাৎ জনগণের আয় কমিয়ে দেওয়ার একটা আয়োজন কিন্তু এখানে সরকারের দিক থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে, তার মধ্য থেকে মালিকরা কিন্তু সেই সুযোগটা নিতে পারে। তাহলে সরকারের নির্দেশনা অনুযায়ী মালিকরা ভাড়া বাড়ানোর সুযোগ নেবেন, সরকারের নির্দেশনা অনুযায়ী মালিকরা ছাঁটাই করবেন, তারা এখানে বেতন কমিয়ে দিতে পারবেন। মানে মালিকদের জন্য নানান রকম সুবিধা দেওয়া হয়েছে। কিন্তু এই যে যদি এখানে মালিকরা সত্যিকার অর্থেও ক্ষতিগ্রস্ত হন, সেই ভর্তুকি জনগণ কেন দেবে? সেই ভর্তুকি যদি কারোর দিতে হয়, সেটা সরকার দেবে। বাসের মালিকের যদি ক্ষতি হয়, সেই ভর্তুকি কেন পাবলিকের পকেট থেকে যাবে? পাবলিকের কি আয় বেড়েছে? আপনি দ্রব্যমূল্যের অবস্থাটা যদি দেখেন, যে আজকেও চালের কেজি 65 টাকা, চিনির কেজি 70 টাকা, তেলের কেজি 145 টাকা, এরকম একটা অবস্থা। মানুষের তো আয় বাড়েনি, বরং আমরা দেখছি যে রোজাকে সামনে রেখে ইতিমধ্যে দ্রব্যমূল্যের অবস্থা কিন্তু আকাশ ছোঁয়া। তো এরকম একটা অবস্থায় যখন সরকারের দিক থেকে করোনা নিয়ন্ত্রণে কিছু ব্যবস্থা নেওয়ার দরকার, সেটা অবশ্যই সুনির্দিষ্ট হওয়া উচিত, সুপরিকল্পিত হওয়া উচিত, এবং সেটা জনস্বার্থ দেখা দরকার। কিন্তু এর আগেও আমরা দেখেছি যে এই পরিকল্পনাগুলির মধ্যে এক্সপার্টাইজ ওপিনিয়ন না নিয়ে এবং সামগ্রিকভাবে একটা জনগণের সামগ্রিকভাবে তাদের সুবিধার কথা চিন্তা না করে আসলে এমন ভাবে পরিকল্পনাগুলি করা হয় যেখান থেকে আমরা দেখি যে ব্যবসায়ীরা লাভবান হন বা বিভিন্ন রকম সুবিধা তারা পেয়ে থাকেন, কিন্তু মানুষ আসলে একটা দুর্ভোগ। মানে ডাক্তার মনীষা চক্রবর্তী, আপনি বলতে চাচ্ছেন যে এই পরিকল্পনাগুলো আরো একটু ভেবেচিন্তে আরো সুচারুভাবে নিলে সেটি আসলে কার্যকর হবার সম্ভাবনা বাড়ে। নিশ্চয়ই আবারও আপনার কাছে আসবো। আমি ডক্টর শফিউল আলম ভূঁইয়ার কাছে এই বিষয়টি নিয়ে যেতে চাই। সরকারের পদক্ষেপগুলোর পাশাপাশি কিছুক্ষণ আগে আমরা স্বাস্থ্যমন্ত্রী একটি ব্রিফিং দেখেছি, ডিবিসিতেও আমরা প্রচার করেছি। সেখানে তিনি রাজধানীতে আরও একটি বিশেষায়িত কোভিড হাসপাতাল করার কথা বলেছেন এবং আগামী 2 সপ্তাহের মধ্যে 2500 কোভিড বেড বাড়ানো হবে বিভিন্ন সরকারি হাসপাতালগুলোতে। এই যে কার্যক্রম অন্তত কোভিড সংক্রমণ মোকাবেলার এক ধরনের পদক্ষেপ এবং কোভিডকে নিয়ন্ত্রণের যে বিষয়গুলি, সেটি আসলে চ্যালেঞ্জ মোকাবেলায় কতখানি ভূমিকা পালন করবে বলে আপনি মনে করেন? দেখেন, এই মুহূর্তে বা একেবারে কোভিড সংক্রমণের শুরু থেকে যে পরিস্থিতির মুখোমুখি আমরা হয়েছি, যে আমাদের যে স্বাস্থ্য ব্যবস্থা, আমাদের যে স্বাস্থ্য অবকাঠামো, সেই স্বাস্থ্য ব্যবস্থা বা স্বাস্থ্য অবকাঠামো একসাথে অধিক সংখ্যক মানুষ যদি আক্রান্ত হন, সেই ভার আমাদের স্বাস্থ্য ব্যবস্থা বহন করতে পারবে না। তো সেই কারণে কিন্তু কোভিড নিয়ন্ত্রণের জন্য নানা রকম ব্যবস্থা করা হয়েছিল। কোভিডের সংক্রমণটাকে নানাভাবে নিয়ন্ত্রণ করা এবং বিলম্বিত করার চেষ্টা করা হয়েছিল। এই কারণে কিন্তু প্রথমবার অনেক সমালোচনা সত্ত্বেও সরকার কিন্তু কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে অনেকটা সফলই হয়েছিল। এখন যে অবস্থাটি দাঁড়িয়েছে সেটি হলো যে হঠাৎ করে বা যেটি আমরা লক্ষ্য করলাম যে টিকা অ্যাভেলেবল হওয়ার পরে, আমরা যখন টিকাদান কর্মসূচি করার পরে আমাদের মানুষের মধ্যে এবং আমাদের সমাজের বিভিন্ন স্তরে মানুষের এক ধরনের উদাসীনতা কিন্তু আমরা লক্ষ্য করলাম। যে মানুষ ভুলেই গেল যে একটা করোনা মহামারীর মধ্যে আমরা সবাই বসবাস করছি। বিনোদন কেন্দ্র থেকে শুরু করে, যে বই মেলা থেকে শুরু করে, বিসিএস পরীক্ষা থেকে শুরু করে সব ধরনের জনসমাগম পূর্ণ কর্মকাণ্ডগুলো কিন্তু সংগঠিত হয়েছে। যার ফলে এখন পরিস্থিতি যেটা দাঁড়িয়েছে এই মুহূর্তে, ব্যক্তিগতভাবে আমি যেটা জানি যে ঢাকা শহরের বিভিন্ন হসপিটালগুলোতে কোভিড রোগীতে পরিপূর্ণ, এবং আপনি চাইলেও একটা আইসিইউ বেড বা ভালো চিকিৎসা আপনি পাবেন কিনা যথেষ্ট সন্দেহ আছে।
তো সেই কারণে এই কোভিড পরিস্থিতি, কোভিড সংক্রমণটাকে নিয়ন্ত্রণের মধ্যে আনা দরকার। সেটা নিয়ন্ত্রণে আনার জন্য সরকার 18 দফা কর্মসূচি ঘোষণা করেছে। এখন বাংলাদেশে যেটা হয় যে দেখেন, মানুষ নিজে থেকে সচেতন হয় না, রাষ্ট্রকে সেটা আপনার প্রয়োগ করতে হবে, সেটা আপনার ইমপ্লিমেন্ট করতে হবে। এই যে সমস্যাগুলোর কথা আমার আগের দুই আলোচক বলেছেন, অবশ্যই এই বিষয়গুলোতে বিবেচনায় নিতে হবে যে মানুষের দুর্ভোগ, মানুষ যাতে দুর্ভোগে না পড়ে। তবে হ্যাঁ, পাশাপাশি এই জিনিসটাও আমাদেরকে খেয়াল রাখতে হবে যে কোভিড মহামারীতে আমরা সাধারণ সময়ে যে ধরনের জীবন যাপন করি, কোভিড মহামারী চলাকালীন সময়ে সেই ধরনের জীবন যাপন আমরা করতে পারবো না। কিন্তু এই যে 50 ভাগ লোক নিয়ে চলতে বলা হয়েছে, আমার ধারণা এখানে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং আছে যে শিফটিং করে কাজ করা, বিভিন্ন কারখানায় ধরেন সকালের শিফটে বা বিকেলের শিফটে বা ইভিনিং শিফটে বা সরকারি অফিসগুলোতে বিভিন্ন শিফটে কাজ করা, বা প্রয়োজন হলে সপ্তাহে 2 দিন 3 দিন করে কাজ করা। তো তার মানে কি? মানে হচ্ছে মানুষের সমাগম এবং মানুষের যে সংশ্লিষ্টতা সেইটা যতটা সম্ভব কমিয়ে আনা যায়। আর ইতিমধ্যে আমাদের তো কিছু অভিজ্ঞতা হয়েছে, আমরা জানি কিভাবে কোভিড সংক্রমিত হয়। তো সেই সংক্রমণটাকে থেকে দূরে থাকার জন্য আমরা স্বাস্থ্যবিধি বজায় জি রাখবো। জি, অধ্যাপক পাশাপাশি শফিউল আলম ভাই, দেখেন, আপনি যে অতীত অভিজ্ঞতার কথা বললেন, সেই বিষয়টি নিয়ে আমি বিরতিতে যাবার আগে মনীষা চক্রবর্তীর কাছে খুব সংক্ষেপে জানতে চাইবো যে অতীত অভিজ্ঞতায়, আমি ঢাকার বাইরের পরিস্থিতি, আপনি নিজেও একজন চিকিৎসকও বটে, যে অন্তত বরিশালের স্বাস্থ্য পরিস্থিতিটা কতখানি, সেখানে হাসপাতালগুলোতে চাপ কেমন এবং হাসপাতালগুলোর সক্ষমতা অতীত অভিজ্ঞতার তুলনায় কতখানি বৃদ্ধি পেয়েছে, যদি সংক্ষেপে জানান। ধন্যবাদ আপনাকে। বরিশালের করোনা পরিস্থিতির কথা যদি বলি, শেরেবাংলা মেডিকেল কলেজে আমাদের একটিমাত্র করোনা ইউনিট দিয়ে আসলে বরিশাল বিভাগের করোনার চিকিৎসা হচ্ছে, এবং সেখানে বেডের কথা যদি বলি, আমি গতকালকে করোনা ইউনিটে গিয়েছিলাম এবং সেখানে দেখেছি যে আমাদের বেড সংখ্যা যা, তার প্রায় 3 গুণ রোগী সেখানে অবস্থান করছে, এবং ফ্লোরে পর্যন্ত করোনা রোগীদেরকে রাখতে হচ্ছে। আইসিইউ বেড হচ্ছে করোনা ইউনিটে 10টি বেডই পরিপূর্ণ, এবং অনেক রোগী যাদের আসলে আইসিইউ বেড প্রয়োজন, তারা আইসিইউ বেড পাচ্ছে না। এই অবস্থাটি কিন্তু 10 দিন আগেও আসলে এই অবস্থায় ছিল না। আমরা শুনেছি যে 10 দিন আগেও এখানে রোগীর সংখ্যা ছিল 12 থেকে 15 জন, কিন্তু এখন কিন্তু সংখ্যাটি 100 ছাড়িয়ে গেছে। তো আসলে সব মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এই যে সময়টা আমরা পেয়েছিলাম করোনার আরো ক্যাপাবিলিটি বাড়ানোর জন্য, আমাদের সামগ্রিক প্রস্তুতি বাড়ানোর যে সময়টা আমরা পেয়েছি, সেই সময়টা আসলে আমরা আমাদের যতটুকু সামর্থ্য ছিল সেই সামর্থ্যটাকেও হারিয়ে ফেলেছি। আমাদের বরিশালে এই বিভাগীয় হাসপাতালের বাইরে একটি জেলা হাসপাতালও ছিল, সেটিতেও একটি করোনা ইউনিট চালু করার কথা ছিল, সেটি তো হয়নি। এখানে কোনো করোনা রোগী পরিবহনের জন্য বিশেষ কোনো অ্যাম্বুলেন্সও সরকারিভাবে চালু হয়নি। আমাদের উদ্যোগে আমরা একটি অক্সিজেন ব্যাংক পরিচালনা করছি মানুষের বাড়িতে অক্সিজেন পৌঁছে দেওয়ার জন্য। সেটি হচ্ছে সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠানের মধ্যে একমাত্র অক্সিজেন ব্যাংক যেটি এখনো চালু আছে। তো আসলে বরিশালের অবস্থা সামগ্রিকভাবে সরকারি উদ্যোগের কথা যদি আমি বলতে যাই, যে এটি খুবই শোচনীয়। এখানে আপনি সিটি কর্পোরেশন বলেন, বা এখানে জেলা প্রশাসন বলেন, বা এখানে সামগ্রিকভাবে স্বাস্থ্য খাতের যে পরিস্থিতি, সেখানে আসলে কেউ যে খুব উল্লেখযোগ্য বা খুবই একটা ভালো ভূমিকা রাখতে পারছে, বা একটা গতিশীল ভূমিকা রাখতে পারছে পরিস্থিতি অনুযায়ী, সেটি আসলে একেবারেই না। আমরা আশা করব অন্তত আজকের আলোচনার পর এদিকে নজর রাখা হবে ঢাকার বাইরে সব জায়গায়, যদিও এটি আসলেই একটি চ্যালেঞ্জের সময় এবং সকলকে একসাথে নিশ্চয়ই কাজ করতে হবে। অসংখ্য ধন্যবাদ ডাক্তার মনীষা চক্রবর্তী আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং আপনার মতামত তুলে ধরার জন্য। আমরা একটি বিরতির পরে ফিরে এসে বাকি বিষয় নিয়ে অন্য দুজন অতিথির সাথে কথা বলবো। এ পর্যায়ে সংবাদ সম্প্রসারণের বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। বিরতির পরে আবারও স্বাগত নিটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে। আজকে আলোচনায় আমাদের সাথে আছেন দৈনিক দিনকালের ভারপ্রাপ্ত সম্পাদক ডক্টর রেজওয়ান সিদ্দিকী এবং ঢাকা বিশ্ববিদ্যালয় টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ডক্টর শফিউল আলম ভূঁইয়া। আমরা করোনার বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি। এখন যে প্রসঙ্গটি আনতে চাই, আজকে আমরা খবরে দেখিয়েছি যে ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের তাণ্ডবে আরও 2টি মামলা হয়েছে, এবং আজকে দুপুরে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছে আওয়ামী লীগের প্রতিনিধি দল, কেন্দ্রীয় নেতারা সেখানে ছিলেন এবং তারা বলেছেন যে স্বাধীন দেশে এমন কাণ্ড ঘটতে দেওয়া হবে না। ডক্টর শফিউল আলম ভূঁইয়া, আপনার কাছে আসতে চাই যে রাজনৈতিকভাবে মোকাবেলার ব্যর্থতাই কি আসলে এমন পরিণতি কিনা? কারণ গোয়েন্দাদের তথ্যের ব্যর্থতা বলা হচ্ছে কিংবা বিএনপির ইন্ধনের কথা বলা হচ্ছে, তার বাইরে গিয়ে তৃণমূলে ক্ষমতাসীন দলের যে সাংগঠনিক দুর্বলতা, সেটা কি প্রকাশ পেয়ে যায় অন্তত ব্রাহ্মণবাড়িয়ার ঘটনায়? আপনি কি মনে করেন? যেমন এখানে কোনোটাকেই আপনি বাদ দিতে পারবেন না। কারণ হচ্ছে ব্রাহ্মণবাড়িয়াতে যে ঘটনাটা ঘটেছে, সেই ঘটনার ক্ষেত্রে আমি মনে করি যে এটা একটা কালেকটিভ ফেইলিওর। কালেকটিভ ফেইলিওর কোন দিক থেকে?
ধরেন রাজনীতিবিদ যারা প্রগতিশীল রাজনীতি করেন তাদের দিক থেকে একটা ব্যর্থতা, কারণ তারপরে হচ্ছে যে পুলিশ প্রশাসনের ব্যর্থতা, জেলা প্রশাসনের ব্যর্থতা। কারণ পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন, রাজনৈতিক কর্মী তারা এবং গোয়েন্দা ব্যর্থতা তো আছেই, তারা সবাই যদি সক্রিয় থাকতেন, এটা তো যে ঘটনা ব্রাহ্মণবাড়িয়াতে ঘটেছে, যেভাবে জ্বালাও করা হয়েছে, যেভাবে বঙ্গবন্ধুর মুরাল ভাঙচুর করা হয়েছে, যেভাবে ওস্তাদ আলাউদ্দিন খাঁ সহ এই যে সাংস্কৃতিক নিদর্শনগুলোকে যেভাবে ধ্বংস করা হয়েছে, এই ধরনের ঘটনা স্বাধীন বাংলাদেশে ঘটা এবং ব্রাহ্মণবাড়িয়াকে আপনি একেবারে জ্বলন্ত একটা অগ্নিকাণ্ডের মতোই মনে হচ্ছে। তো এই ধরনের ঘটনা এই একবিংশ শতাব্দীতে যদি ঘটানো সম্ভব হয়, তাহলে এই যে যেই পক্ষগুলোর কথা আমি বললাম যে তারা কি করছিলেন, যে তাদের দিক থেকে কোনো ধরনের প্রতিহত করার বা প্রতিরোধ করার কোনো ব্যবস্থা ছিল কিনা। এখানে প্রতিহত করা বা প্রতিরোধ করা বলতে এটাকে আপনি পর্যায়ক্রমে দেখতে পারেন যে এই ধরনের যে তারা কিভাবে এতটা শক্তি সঞ্চয় করেছে এবং শক্তি সঞ্চয় করার পরে তারা যে অর্গানাইজড হয়েছে, তারা যেভাবে তাণ্ডব চালিয়েছে, এই খবরগুলো তো সকলের কাছেই থাকবার কথা। না, নিশ্চয়ই আমি সেই জায়গাটিতেই প্রফেসর পাশাপাশি শফিল আলম ভাইয়া সেই জায়গাটিতেই একটু প্রশ্ন করতে চাই। আমরা বলা হচ্ছে যে ৭১-এর মতো নারকীয় তাণ্ডব চালিয়েছে এখানে হেফাজত কিংবা উগ্রবাদী সংগঠন, কিন্তু আওয়ামী লীগ কিংবা ক্ষমতাসীন দলের যে অঙ্গ সংগঠনগুলো তারা তো বিভিন্ন জায়গায় আমরা দেখেছি বিভিন্ন সময় এই ধরনের তাণ্ডবকে রুখে দিয়েছে, কিন্তু সেদিন কি তারা সেখানে অনুপস্থিত ছিল, নাকি এখানে অনেক সময় বলা হচ্ছে যে তাদের মধ্যে এক ধরনের অভ্যন্তরীণ কোন্দল, মানে সেগুলোর সুযোগ নিয়েছে কিনা? সেটা তো ধরেন আমার পক্ষে স্পষ্ট করে জানা সম্ভব না। যেটা মনে হচ্ছে, যেটা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে ব্রাহ্মণবাড়িয়া জেলায় আওয়ামী লীগ সহ প্রগতিশীল শক্তি যে কোনো কারণেই হোক অত্যন্ত দুর্বল হয়ে পড়েছে। যে কারণ হচ্ছে যে আপনি প্রগতিশীল শক্তিকে শক্তিশালী থাকতে গেলে যে কর্মকাণ্ডগুলো দরকার হয়, ধরেন সাংস্কৃতিক কর্মকাণ্ড, সামাজিক কর্মকাণ্ড, জনসম্পৃক্ত কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডগুলো যদি না থাকে তাহলে কিন্তু মানুষ বা আপনার সাথে থাকবে না, আপনার যে রাজনৈতিক সামাজিক যে কর্মকাণ্ড সেগুলো সক্রিয় থাকবে না। পাশাপাশি আবার এই বিষয়টাও খতিয়ে দেখতে হবে যে হেফাজতের সাথে আওয়ামী লীগের কোনো স্থানীয় নেতা বা কর্মীর কোনো সখ্যতা রয়েছে কিনা বা কোনো কারণে কোনো ধরনের যোগসাজশ রয়েছে কিনা। কারণ আমি যে বিষয়টার উপরে জোর দিতে চাই যে এটাকে আপনাকে একেবারে বস্তুনিষ্ঠভাবে পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা দরকার, বাংলাদেশের স্বার্থেই দরকার। কারণ বাংলাদেশ আজকে আমি একে ওকে দোষ দিব, আমি এই জন্য দেখেন আমার বক্তৃতায় কিন্তু আমি কোনো পক্ষের নাম বলিনি দায়ী হিসেবে। আমি যেটা বলতে চাই যে বস্তুনিষ্ঠভাবে এখানে একটা অনুসন্ধান দরকার এবং এখনই বোধহয় নিশ্চয়ই সেই সময়টি থেকে শুরু করে যদি যারাই জড়িত থাকুক তাদেরকে খুঁজে বের করা, কারণ এখানে একটা কার্যকর ব্যবস্থা দরকার। ব্রাহ্মণবাড়িয়া তো বাংলাদেশেরই একটা অংশ, বাংলাদেশ তো আর একটা ব্যর্থ রাষ্ট্র নয়, একটা দুর্বল রাষ্ট্র। নিশ্চয়ই আপনি বলছেন যে কার্যকর ব্যবস্থাটা নেওয়ার সময় এখনই। ডক্টর শফিল আলম ভূঁইয়া, সেই প্রসঙ্গ ধরে যদি ডক্টর রেজওয়ান সিদ্দিকের কাছে যাই, আমরা ব্রাহ্মণবাড়িয়ার প্রসঙ্গ তুলছি, চট্টগ্রামেও থানা সদর এবং ভূমি অফিসে ডাকবাংলা হামলার ঘটনা ৬ দিন পর ৭টি মামলার দায়ের করা হয়েছে এবং কোনোটিতে হেফাজতের কোনো নেতাকে আসামি করা হয়নি। আমরা ব্রাহ্মণবাড়িয়ার ক্ষেত্রে তাই দেখেছি। এটি কি কোনো ইঙ্গিত দেয় কিনা, কিংবা আইন শৃঙ্খলা বাহিনী ব্যর্থতার কথা বলা হচ্ছে, গোয়েন্দাদের ব্যর্থতার কথা বলা হচ্ছে, আসলে ব্যর্থতাটি কার? আইজিপি বলেছেন যে বিতর্ক এড়ানোর জন্য হেফাজতের নেতাদের বিরুদ্ধে কোনো রকম মামলা দেওয়া হয়। আমি জানি না কি বিতর্ক উনি এড়াতে চেয়েছেন, নাম্বার 1। নাম্বার 2, আমি একটা জিনিস আপনাদেরকে মনে করে দিতে চাই যে মোদি বিরোধী যে আন্দোলন, যেখান থেকে এই ঘটনার সূত্রপাত, সে আন্দোলন কিন্তু শুধু হেফাজত করেনি। হেফাজত অনেক আগে থেকেই এই মোদির বাংলাদেশ আগমনের বিরোধিতা করে এসেছিল, কিন্তু এর সঙ্গে ছিল বাম ছাত্র ফেডারেশন, তারাও কিন্তু একইভাবে মোদির বিরুদ্ধে, মোদিকে যাতে বাংলাদেশে আসতে না দেওয়া হয় সে ব্যাপারে আন্দোলন করেছে, মিছিল করেছে, মোদির পুস্তলিকা দাহ করার চেষ্টা করেছে এবং তারা শেষ পর্যন্ত মোদির ছবি পুড়িয়েছে। আন্দোলনটা কিন্তু দু চিন্তা থেকে মোদি বিরোধী আন্দোলন হচ্ছে। একদিকে মোদির চরম সাম্প্রদায়িক এবং এরকম একজন সাম্প্রদায়িক লোককে বাংলাদেশে অসাম্প্রদায়িক বাংলাদেশে আনা উচিত নয় বলে
ছাত্র ফেডারেশন মনে করেছে। কিন্তু অপরদিকে ডক্টর রেজান সিদ্দিকী যে নিশ্চয়ই ভূমি গুজরাটের অফিস যে পোড়ানো, রেল মুসলমান স্টেশন পোড়ানো কিংবা থানাতে হামলা করা মোদি বিরোধী একটি আন্দোলনের মধ্যে থেমেছিল না, সেটি নিশ্চয়ই অন্য ইঙ্গিত দিচ্ছে। এবং আমরা যেটি এই দেখেছি অন্তত আন্দোলন ঢাকা কেন শহরেও তো হয়েছে আমরা কেন দেখেছি। হয়েছে প্রথম দিন প্রথম দিন আপনি পুলিশের গুলিতে 6 জন লোক মারা গেল, দ্বিতীয় দিন আরো 4 জন লোক মারা গেল, তৃতীয় দিন আরো 3 জন লোক মারা গেল। আপনি যখন একটি গোষ্ঠীর এরকম আপনি এরকম একটি ঘটনায় গোটা পাকিস্তান আমলে একটি ঘটনায় এতজন লোকের মৃত্যু কখনো ঘটে? কখনো না। এটা স্বাধীনতা যুদ্ধের সময় হয়েছে, তার আগে কখনো এই ধরনের ঘটনা ঘটেনি যে একটি ঘটনায় 13 জন লোককে, হেফাজত দাবি করছে 20 জন লোককে গুলি করে হত্যা করা হয়েছে। যখন আপনি করেন তখন এই গোষ্ঠী সাধারণভাবে রিয়াক্ট করে। এবং এটা যেটা শফিউল আলম ভূঁইয়া বললেন, উনি সঠিকভাবে বলেছেন যে কে দায়ী সেটা ইস্যু নয়, কিন্তু এটাকে এভাবে বাড়লো কেন? আপনি একদিকে সরকার যেমন একটা পক্ষ, সরকার গুলি করে দিচ্ছে, অপরদিকে সরকারের ছত্রছায়ায় ছাত্রলীগ, যুবলীগ, অমুক লীগ এরা গিয়ে হেফাজতের উপর আক্রমণ পরিচালনা করেছে। তখন কিন্তু একটা একটা জনগোষ্ঠী যারা একটা সুনির্দিষ্ট দাবি, সুনির্দিষ্ট তাদেরও একটা আদর্শ আছে। আপনি সে আদর্শের সঙ্গে একমত কি দ্বিমত সেটা ভিন্ন কথা, কিন্তু একটা আদর্শ আছে। এবং সেই আদর্শকে আমি মুসলমান, ইসলামে বিশ্বাস করি, আমি ইসলাম প্রতিষ্ঠা করতে চাই, তার অর্থ এই নয় যে আমি রাষ্ট্রদ্রোহী, এ কথা কিন্তু বলা যাবে না। এবং সেই কারণে সরকারি ভাষায় কিন্তু নমনীয়তা আছে এবং আইজিপির কথায় নমনীয়তা আছে। স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন যে এদের সঙ্গে উগ্রবাদীদের সম্পৃক্ততা থাকতে পারে, রয়েছে বলেননি। তো সুতরাং এই কথাটা খেয়াল রাখতে হবে যে কোনো একটি সুনির্দিষ্ট জনগোষ্ঠীর, আমরা ধরেন এই যে কোন উপজাতীয় কোন একটা গোষ্ঠীকে মোদি ভোট চাওয়ার জন্য এলেন, এবং একটা ছোট জনগোষ্ঠী যাদের বেশিরভাগ আত্মীয় স্বজন পশ্চিমবঙ্গে থাকেন, এদেরকে এখানে পূজা দিয়ে উনি সেখানে ভোট চাইছেন। আজকে তো মমতা ইলেকশন কমিশনে গিয়ে মামলা করেছে। সুতরাং এই যে ছোট জনগোষ্ঠীকে গুরুত্ব দেওয়া, আপনি হেফাজতকে গুরুত্ব দিবেন না কেন? এবং তাদেরকে আপনি রাষ্ট্রদ্রোহী বলে চালাবেন কেন? আমি তো মনে করি নিশ্চয়ই এখন আপনি সময় এসেছে তাদেরকে সমস্ত কিছু বোঝাতে পর্যালোচনা পারেন। করা, যেটি আমরা অধ্যাপক আগে শফিউল আলম দেখেছি, ভূঁইয়া বলছিলেন। হেফাজতের বিরুদ্ধে রেজওয়ান সিদ্দিকী, আমরা যদি একটি বিরতি নিয়ে ফিরে এসে এই বিষয় কিংবা অন্য পরবর্তী বিষয়গুলো নিয়ে আলোচনা করি তাহলে মনে হয় আলোচনার জন্য সুবিধা হবে। আমরা একটি বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণের মধ্যে, নিশ্চয়ই দর্শক হাতে পাবো আপনাদেরও। বিরতির পর আমরা ফিরে এলাম নিটোডাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে। আজকে আলোচনার জন্য সাথে আছেন দৈনিক দিনকালের ভারপ্রাপ্ত সম্পাদক ডক্টর রেজওয়ান সিদ্দিকী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ডক্টর শফিউল আলম ভূঁইয়া। অনেকগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি, আবারও করোনা পরিস্থিতির সাথে সংশ্লিষ্ট বিষয়ে চলে এসেছে আলোচনায়। আমরা আজকে সংবাদে দেখিয়েছি যে অমর একুশে গ্রন্থমেলা সময়সূচি বদলেছে, 3টায় শুরু হয়ে মেলা চলবে সন্ধ্যা 6:30 পর্যন্ত, যেটি ছুটির দিনগুলোতে সকাল 11টায় শুরু হবে। এবং 2 সপ্তাহের জন্য বন্ধ হয়েছে 3টি পার্বত্য জেলার সব ধরনের পর্যটন কেন্দ্র, এবং সংক্রমণ রোধে বেশ কিছু নির্দেশনাও জারি হয়েছে। ডক্টর রেজওয়ান সিদ্দিকী, 2টি বিষয় নিয়ে সংক্ষেপে আপনার কাছে জানতে চাই যে আসলে করোনা নিয়ন্ত্রণে যে ব্যবস্থাগুলো নেওয়া হচ্ছে, যেটা আমরা শুরুতে আলোচনা করছি, সেটাই আসলে কতখানি কার্যকর হবে এবং পর্যটন শিল্পের উপর একটি প্রভাব পড়বে নিশ্চিতভাবে, সেটা কিরকম হতে পারে? পর্যটন শিল্পের উপর তো প্রভাব পড়বেই, এবং এর আগেও পর্যটনের সঙ্গে যারা সংশ্লিষ্ট তারা জানিয়েছিলেন যে তাদের কয়েক হাজার কোটি টাকা ক্ষতি হয়ে যাবে এর ফলে, যেটা খানিকটা তারা কাটিয়ে উঠছিলেন পর্যটন আবার চালু হওয়ার ফলে। কিন্তু পর্যটন একটা মেইন সোর্স, এখানে কেউ জানে না কার করোনা আছে কার করোনা নেই, কে কাকে সংক্রমিত করছে না করছে, কারণ সকল মানুষ একযোগে একটা একটা জায়গায় সমবেত হচ্ছে, মিশছে, চলছে, ফিরছে, খাচ্ছে, যাচ্ছে। তো সুতরাং পর্যটন বন্ধ করতেই হবে। সেই সঙ্গে অফিস আদালতের অন্যান্য বিষয় যেগুলো, যেখানে যেরকম ব্যবস্থা নেওয়া দরকার, অর্থাৎ যেমন ধরেন গার্মেন্টস, তারা তো বলেছে তারা পারবে না লোকজন কমাতে বা ব্যবস্থা নিতে। তাহলে কি করতে হবে? যেমন ধরেন এখন যেটা করা যায় সেটা হলো যে আপনি পর্যটন বন্ধ করেন, গ্যাদারিং গুলো বন্ধ করেন। যেমন বলা হয়েছিল যে বিয়েতে অনুষ্ঠান, এই অনুষ্ঠান, সেই অনুষ্ঠান, এসব অনুষ্ঠান বন্ধ করতে হবে। যেমন একইভাবে আপনি 21শে বই মেলা, এটাও তো একটা বড় সোর্স। আমি বলি আপনাকে যে একদিন আমি ঢোকার সময় রিয়েলি আই ওয়াজ, মানে আমাকে তুলে ভেতরে ঠেলে নিয়ে চলে গেল মানুষ। আমি তো খুব আতঙ্কিত বোধ করলাম, আমি ঢুকেছি এবং বেরোবার সময় ঠিক একই পরিস্থিতি হলো যে আমাকে ঠেলে প্রায় তুলে বাইরে নিয়ে এলো মানুষের ঠেলায়। তো এরকম যদি পরিস্থিতি হয়, এখানে কার করোনা আছে নেই, কার দ্বারা আমি সংক্রমিত হচ্ছি না হচ্ছি তার কোনো জানা নাই। ভেতরের পরিস্থিতি তুলনামূলকভাবে ভালো,
কিন্তু আপনি যখন বেরোবার জায়গা এবং ঢুকবার জায়গা, এই জায়গাগুলো সাংঘাতিক রকম ঝুঁকিপূর্ণ। সুতরাং যে ব্যবস্থাটা নিয়েছে এটা কিন্তু কোনো কার্যকর না। অর্থাৎ আপনি 3:30 যাবেন, ঘটনা তো একই। আপনি 6:30 বেরোবেন, ঘটনা তো একই। অর্থাৎ আপনি কম সময় এই গ্যাদারিং এর মধ্যে থাকলেন, দ্যাট মিনস নাথিং। কারণ সময় কমে কিছু যায় আসে না। একজনের যদি করোনা থাকে, সে শুধু একটা স্পর্শের মাধ্যমে করোনা বিস্তার ঘটাতে পারে। তাহলে আপনি সময় কমিয়ে দিয়ে কি হবে? হয় আপনি বন্ধ করে দেন, অথবা যতটা সময় ধরে চলছিল বা চলবার কথা ততটা মানে চলবে। পুরো বিষয়টাকে নিয়ে আরো একবার ভাববার নিশ্চয়ই অবকাশ রয়েছে, নিশ্চয়ই সেটি নিয়ে অবকাশ রয়েছে। জি জি, ধন্যবাদ ডক্টর রেজানুল সিদ্দিকী। অধ্যাপক শফিকুল আলম ভূঁইয়া, আপনার কাছেই মানে পুরো দুইটা বিষয় নিয়ে একটি প্রসঙ্গই আসে যে অর্থনীতিকে বাঁচিয়ে রেখে কিভাবে আসলে কোভিড নিয়ন্ত্রণ করা সম্ভব, সেই চ্যালেঞ্জের জন্য যে সমস্ত পদক্ষেপ নেওয়া হচ্ছে, আবারও সেই একই প্রসঙ্গ আপনার কাছে জানতে চাওয়া, সেটিকে আরো কিভাবে জোরদার করা যায় কিংবা কার্যকর করা যায়। আপনার প্রান্ত থেকে মিউট হয়ে আছে বলে আপনার কণ্ঠ আমরা শুনতে পাচ্ছি। আমি একটু আগের প্রসঙ্গে যেতে চাই। ধরেন রেজওয়ান ভাইয়ের মতো সাংবাদিক যেভাবে হেফাজতের পক্ষ সমর্থন করলেন, সেটা আমাকে বেশ অবাক করেছে। কারণ আমরা চট্টগ্রামে সহ বিভিন্ন জায়গায় যেটা দেখেছি সেটা হলো যে পুলিশ আক্রমণ করার আগেই পুলিশ কিন্তু আক্রান্ত হয়েছে। হেফাজতের ব্যানারে পুলিশ ফাঁড়িতে আক্রমণ করা হয়েছে, থানায় আক্রমণ করা হয়েছে, বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ করা হয়েছে। তো এই ধরনের ঘটনাগুলোকে যদি আমরা সমর্থন করি, তাহলে আমরা যে মুক্তিযুদ্ধের সপক্ষের বাংলাদেশ যেটা চাই, সেই বাংলাদেশ আমাদের পক্ষে। নিশ্চয়ই আপনি যেটি বলেছেন যে আসলে এখনই এসেছে ভাবার সময় সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করা, নিশ্চয়ই সেই বিষয়টি নিয়ে সকলেই ভাববে। আমরা যদি একটু আবার করোনার প্রসঙ্গে আসি, আসলে হাতে সময় খুব বেশি নেই। করোনার প্রসঙ্গে যেটি আমরা তো ইতিমধ্যে আলাপ করেছি যে অর্থনৈতিক কর্মকাণ্ড বাংলাদেশ প্রথম থেকে যে অ্যাপ্রোচটা নিয়েছে যে জীবন এবং জীবিকা দুইটাকেই বজায় রাখতে হবে। তো সেক্ষেত্রে জীবিকার জন্য যে বিষয়গুলো দরকার, সেই বিষয়গুলোকেও ঠিক রাখতে হবে, আবার করোনা মহামারীকেও নিয়ন্ত্রণ করতে হবে। তো যেভাবে আমরা গত 1 বছর টিকা আসার আগে, যে আমাদের যে ঢিলেমি শুরু হওয়ার আগে আমরা যেভাবে কোভিড পরিস্থিতির সাথে মানিয়ে চলছিলাম, আমার মনে হয় যে সেই বিষয়টা আবার ফিরিয়ে আনা দরকার। যেই জায়গায় জনসমাগম একেবারেই দরকার নেই, যেই বিষয়গুলো বন্ধ রাখলেই এখন চলে, সেইগুলো বন্ধ রাখা, এবং আমরা প্রত্যেকেই নিজের বাড়িতে, নিজের অফিসে এবং রাস্তাঘাটে সব জায়গায় আপনার এই স্বাস্থ্যবিধি মেনে চলা ছাড়া তো এই মুহূর্তে আর তেমন কিছু করণীয় নেই। তো নিশ্চয়ই আমার বিশ্বাস যে আমাদের যে অফিস আদালত গুলো আছে, যে শিল্প কারখানাগুলো আছে, তারা জনস্বাস্থ্যের দিকে নজর রেখে তাদের যে অর্থনৈতিক কর্মকাণ্ড সেটি পরিচালনা করবে। যেমন বই মেলাটিও কিন্তু চাইলে ভার্চুয়াল করা যায়, যে যদিও বইয়ের ব্যবসার সাথে যারা জড়িত প্রকাশক যারা আছেন, তারা হয়তো চাইছেন যে মেলাটি চলুক, কিন্তু তারা আজকে রাতে বাংলা একাডেমি কর্তৃপক্ষের সাথে বসবেন বলে আমরা জানি, যে সেখান থেকে হয়তো একটি সিদ্ধান্ত আসতে পারে। আমরা আলোচনা আজকে এখানে শেষ করতে হচ্ছে। অসংখ্য ধন্যবাদ ডক্টর শফিকুল আলম ভূঁইয়া, ডক্টর রেজানুল সিদ্দিকী, আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাতে চাই এতক্ষণ আমাদের সাথে যারা ছিলেন। এই ছিল আজকের নিটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে। থাকুন ডিবিসি নিউজের সাথেই।